এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউজিসি নেট ক্র্যাকার অ্যান্ড ইকোনমিক্স। আমি শ্রীপর্ণা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করতে। লাস্ট ভিডিও আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করেছিলাম সেটা ছিল মাসলোস হিয়ারার্কি নিডস থিওরি। আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব, তোমরা স্ক্রিনেও দেখতেই পাচ্ছ, ওয়েনার্স অ্যাট্রিবিউশন থিওরি, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোটিভেশনের একটা থিওরি। লাস্ট থিওরিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মোটামুটি আমাদের সিলেবাসের মধ্যে তিনটে থিওরি খুব রয়েছে। একটা হচ্ছে মাসলোস থিওরি, সেকেন্ডটা হচ্ছে ওয়েনার্স থিওরি, এবং থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাকলেল্যান্ডস অ্যান্ড অ্যাটকিনসনের অ্যাচিভমেন্ট থিওরি। সো তিনটে থিওরি আমি তোমাদের সাথে এলাবোরেটলি ডিসকাস করব এবং খুব সহজ করে। তো তার মধ্যে আজকে সেকেন্ড থিওরিটা হচ্ছে, সেটা হচ্ছে ওয়েনার্স অ্যাট্রিবিউশন থিওরি, এবং সেটা নিয়েই ডিসকাস করার জন্য আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো প্রত্যেক দিন ভিডিও শুরু করার আগে যে কথাটা বলি, যদি ভিডিওগুলো আগের ভিডিওগুলোর মতনই ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো। যাদের সত্যি সত্যি এই ধরনের ভিডিওজের প্রয়োজন আছে তাদের সাথে একটু শেয়ার করো। আর যদি মনে হয় এই চ্যানেলের ভিডিওসগুলো একটু হলেও আমাদেরকে হেল্প করছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলো না, কারণ সাবস্ক্রাইব বাটনটা তুমি যদি প্রেস করো তাহলে যখনই এই চ্যানেলে ভিডিওস আপলোড হবে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, এবং সেই আশা রেখেই আজকের সেশনটাকে শুরু করছি। চলো শুরু করা যাক। সো ওয়েনার্স অ্যাট্রিবিউশন থিওরির প্রথমেই আমরা কিছু কনসেপ্ট এবং এই থিওরির ফাউন্ডার্স কারা তাদের সম্পর্কে একটু জেনে নিই। Attribution theory is concerned with how individuals interpret events and how this relates to their thinking and behavior. অ্যাট্রিবিউশন থিওরি বেসিক্যালি কনসার্ন দুটো জিনিসের উপর। একটা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালরা ধরো কোনো একটা ইভেন্ট হয়েছে সেটাকে কি করে ইন্টারপ্রেট করছে, বা তাদের যে থিঙ্কিং, তাদের যে বিহেভিয়ার, তাদের সেই ইন্টারপ্রিটেশনের সাথেই কিন্তু রিলেটেড। তো এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে যেই থিওরিটা মূলত কথা বলে তার নাম হচ্ছে অ্যাট্রিবিউশন থিওরি। খুব সহজ করে বললে আমরা বলতে পারি যে ধরো যেহেতু এই থিওরিজগুলো বা এই টপিকটাই আমাদের রিলেটেড হচ্ছে ক্লাসরুম সিচুয়েশনের সাথে, তাই জন্য আমি একটা ক্লাসরুমেরই এক্সাম্পল দিচ্ছি। যে একটা স্টুডেন্টের পরীক্ষা হয়েছে, সেই স্টুডেন্টটি দুটো জিনিস স্টুডেন্টের সাথে ঘটতে পারে। একটা হচ্ছে স্টুডেন্টটি পাস করতে পারে বা স্টুডেন্টটি ফেল করতে পারে। যদি স্টুডেন্টটি পাস করে তাহলে সেই ঘটনাটাকে সে কিভাবে ইন্টারপ্রিট করবে, তার থিঙ্কিং, তার বিহেভিয়ার কিভাবে সেটার সাথে রিলেট করবে, সেটাকে নিয়ে যেরকম অ্যাট্রিবিউশন থিওরি কথা বলে, ঠিক সাথে সাথে যদি ছাত্রটি ফেল করে তাহলে সে ওই পুরো বিষয়টাকে কিভাবে ইন্টারপ্রেট করবে এবং সেই বিষয়টার সাথে তার বিহেভিয়ার, তার থিঙ্কিংয়ের কীরকম চেঞ্জ হবে, সেগুলো নিয়েই কিন্তু মূলত অ্যাট্রিবিউশন থিওরি কথা বলে। এবারে আমরা চলে যাব যে অ্যাট্রিবিউশন থিওরির ফাউন্ডার্স কারা। এখানে দুজন ফাউন্ডার্স রয়েছে। প্রথম যিনি প্রপোজ করেছিলেন এই সাইকোলজিক্যাল থিওরি অফ অ্যাট্রিবিউশনটা, তার নাম হচ্ছে হেডার, এবং 1958-এ সেটা ছিল, কিন্তু তার থিওরিটা আমরা পড়ছি না, আমাদের সিলেবাসে নেই। তার থিওরিটার উপরে বেস করেই পরবর্তীকালে ওয়েনার এবং তার কলিগসরা মিলে 1974-এ আরও একটা নতুন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, আরও একটা নতুন থিওরি এটার উপরে বেস করে আমাদের সামনে নিয়ে আসে, এবং সেটাই হচ্ছে অ্যাট্রিবিউশন থিওরি। এবং সেজন্য ওয়েনার্সের মূলত সেটা ছিল বলেই আমরা এটাকে ওয়েনার্স অ্যাট্রিবিউশন থিওরি বলে থাকি। তো এই অ্যাট্রিবিউশন থিওরি কিন্তু সোশ্যাল সাইকোলজির খুবই ইম্পর্টেন্ট একটা থিওরি, এবং এটা প্রথম ডেভেলপ করা হয়েছিল অ্যাকর্ডিং টু ওয়েনার্স অ্যান্ড হিজ কলিগ, সেটা হচ্ছে 1974-এ। আমরা চলে যাব আমাদের সেকেন্ড স্লাইডে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েনার্স থিওরি emphasizes how attributions impact motivation, suggesting that pupils' belief about the causes of their actions influence their future behavior. এটাও কিন্তু মূলত একই রকমের বিষয়টা শোনাচ্ছে, যেটা আমি তোমাদেরকে অলরেডি বলছিলাম যে ওয়েনার্স থিওরিতে যে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউশনগুলো হতে পারে, বিভিন্ন ধরনের কেস, ধরো একটা কেসেরই বিভিন্ন ধরনের প্রবাবিলিটি হতে পারে, সম্ভাবনা হতে পারে, যে পরীক্ষা হলে পাসও করতে পারে, ফেলও করতে পারে। তো সেটা সেই স্টুডেন্টটিকে মোটিভেশন দেবে কিনা তার বিশ্বাসের সাথে বা তার বিহেভিয়ারের সাথে, ফিউচার বিহেভিয়ারের সাথে, সেটা কিভাবে অ্যাকাস্টামড হবে, কিভাবে সে ভাববে পুরো বিষয়টা,
এটাকে ঠিক করে কিন্তু অ্যাট্রিবিউশন থিওরি। সো প্রথমেই আমরা জানবো যে অ্যাট্রিবিউশন বলতে কি বোঝায়। আমি অনেকক্ষণ ধরে বলছি the process of explaining the causes of events, especially success and failures. আশা করি বুঝতে পেরেছো যে পরীক্ষার পাস এবং ফেলের যে কারণ সেগুলো নিয়েই মূলত কথা বলে যেই থিওরি, সেটাই হচ্ছে যেই প্রসেসটা, সেটা হচ্ছে অ্যাট্রিবিউশন। আর মোটিভেশন তো আমরা সকলেই জানি যে আমরা পিউপিলরা যেরকমভাবে ভাবছি বা যেভাবে আমরা বিহেভ করছি সেটা কিন্তু পুরোটাই আমাদের মোটিভেশন যেটা আছে সেটার উপর বেস করেই হয়। আজকে আমরা যদি কোনো একটা বিষয়ে সাকসেস পাই তাহলে আমি জানবো যে এই পরীক্ষাটাতে আমি সাকসেস পেয়েছি, পরবর্তী পরীক্ষাতেও আমি সাকসেস পাবো, তো অটোমেটিক্যালি আমি মোটিভেটেড হয়ে থাকবো এবং আমার বিহেভিয়ার, আমার থিঙ্কিং সেরকমভাবেই যাবে। কিন্তু যদি যেই স্টুডেন্টটি প্রথম পরীক্ষাতে ফেল করেছে, অটোমেটিক্যালি তার মোটিভেশন লেভেল কিন্তু কমবে বা মোটিভেশনাল পাওয়ার কমে যাবে যে আমি তো পাশ করতে পারিনি, ব্যর্থ হয়েছি, তাহলে আমি হয়তো আবার পরীক্ষা দিলে আবারও ব্যর্থ হব, এই জায়গাটা। ঠিক আছে, তো এই বিষয়টাকে নিয়ে যেই থিওরি মূলত কথা বলে সেটা নিয়েই আজকে আমরা ডিসকাস করছি। এবং বার্নার্ড ওয়েনার হচ্ছে ওনার পুরো নাম, এবং ওনার যে অ্যাট্রিবিউশন থিওরি সেখানে উনি বলেছিলেন যে পিউপিলরা এক্সপ্লেন করেছে তাদের নিজেদের এবং অন্যদের সাকসেস এবং ফেলিয়ার্সগুলো বাই অ্যাট্রিবিউটিং দেম টু ফ্যাক্টরস। এখানে কতগুলো ফ্যাক্টরস রয়েছে, আমি আসছি সেগুলোতে, লাইক এবিলিটি, এফোর্ট, টাস্ক ডিফিকাল্টি অ্যান্ড লাক, and these attributions influence future motivation and behavior. আজকে আমার বা অন্য কারোর সাকসেস বা ফেলিয়ার্সের জন্য আমি তো কতগুলো ফ্যাক্টর বা কতগুলো নির্ধারককে ঠিক করবো যে এই কারণে আমি পাস করতে পেরেছি, এই কারণগুলো হয়েছিল বলে আমার সাথে আমি ফেল করেছি। তো এইগুলো যে অ্যাট্রিবিউশনস, এই অ্যাট্রিবিউশনসগুলোই কিন্তু মূলত আমাদেরকে আমাদের ফিউচার মোটিভেশন বা বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করতে সাহায্য করে। সো এখানে চারটে ফ্যাক্টরস রয়েছে। প্রথমটা হচ্ছে এবিলিটি, সেকেন্ডটা হচ্ছে এফোর্ট, থার্ড হচ্ছে টাস্ক ডিফিকাল্টি, আর ফোর্থ হচ্ছে লাক। আমি ইন ডিটেল এটা নিয়ে ডিসকাস করছি। তার আগে এই বার্নার্ড ওয়েনার্স অ্যাট্রিবিউশন থিওরি কি করতে সাহায্য করেছে, যে কেন পিপলরা কোনো কাজ করবে এবং কি কাজ করছে সেগুলোকে ডিটারমাইন করা, সেগুলোকে নির্ণয় করতে। আজকে আমি একটা পরীক্ষা দিয়েছি, পরীক্ষাটা দিচ্ছি বা কেন দিচ্ছি সেটাকে ডিটারমাইন করতে হেল্প করে অ্যাট্রিবিউশন থিওরি। এবং অ্যাট্রিবিউশন থিওরি আরও একটা কাজ করে যে ও আইডেন্টিফাই করছে যে কোনো একজন পারফরমার্স বা কোনো একজন স্টুডেন্ট সে যে পারফর্মটা করেছে সেই পারফর্মের জন্য সে সাকসেসও পেতে পারে, ফেলিওরও হতে পারে। তো তার পিছনে কি কি কারণ রয়েছে সেই কারণগুলোকে ফাইন্ড আউট করে কিন্তু বার্নার্ড ওয়েনার্স অ্যাট্রিবিউশন থিওরি। এবারে আমরা মূলত মেন থিওরিতে ঢুকবো যে এবিলিটি, টাস্ক, এফোর্ট এগুলো কিভাবে কাজ করছে একে অপরের সাথে। সো এই থিওরিটা শুরু করার আগেই আমি কতগুলো অ্যাজাম্পশন বলে দিচ্ছি। তো এই থিওরিটার ক্ষেত্রেও আমাদের কিন্তু অল্প কিছু অ্যাজাম্পশনস রয়েছে, চলো দেখে যাওয়া যাক। অ্যাজাম্পশনস আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে যে পিপল উইল ইন্টারপ্রেট দেয়ার এনভায়রনমেন্ট ইন সাচ আ ওয়ে টু মেনটেন আ পজিটিভ সেলফ ইমেজ। পিপলরা সব সময়, স্টুডেন্টরা সব সময় তার সামনের যে এনভায়রনমেন্ট রয়েছে, তার সামনের যে পরিবেশ রয়েছে, সব সময় সে ইন্টারপ্রেট করবে, সেটাকে মানে ভাববে যে ওখানে একটা পজিটিভ সেলফ ইমেজ যেন থাকে, যে আমার একটা পরীক্ষা হয়েছে, আমাকে পাস করতে হবে, একটা পজিটিভ সেলফ ইমেজকে সবসময় মেনটেন করতে হবে। যদি সেই ইমেজটা তুমি মেনটেন করতে না পারো তাহলে কি হবে, আমাদের যে থিওরি অনুযায়ী যে রেজাল্টগুলো আসবে সেইগুলোতে হয়তো তোমার মনে হতে পারে সামহাও যদি আমি অন্যরকম মেন্টাল সেট আপ থাকতো তাহলে তো এটা ডাউন হতে পারতো, কিন্তু সেটা আমাদের রাখলে হবে না। আমাদের প্রত্যেকেরই একটা পজিটিভ সেলফ ইমেজকে মেনটেন করতে হবে। অ্যান্ড সেকেন্ডলি, they will attribute their successes or failures to factors that will enable them to feel as good as possible about themselves. তাদের যে সাকসেস বা ফেলিওরসের যেই অ্যাট্রিবিউট বা যেই রিজন যাই হোক না কেন, সেগুলো কিন্তু সবসময় তাদেরকে মানে ভালোভাবেই নিতে হবে। তুমি সেগুলো থেকে কিন্তু কোনো রকম কোনো খারাপ ডিসিশন বা খারাপ দিকে তুমি নিজেদের সম্পর্কেও বা তার অন্যদের সম্পর্কে খারাপ কখনো ফিল করবে না। তোমার পজিটিভ ইমেজও থাকতে হবে, যাই হয়ে যাক না কেন, সাকসেসই পাও বা ফেলিওরসই পাও, খারাপ দিকে
কখনো তুমি নিজের সম্পর্কে বা তাদের সম্পর্কে খারাপ ভাববে না, সবসময় তোমাকে কিন্তু ফিল করতে হবে অ্যাজ গুড অ্যাজ পসিবল, যতটা ভালো থাকা যায়। সো when learners succeed at an academic task, they are likely to want to attribute to their own efforts and abilities, obviously. But when learners fail, they will want to attribute their failure to factors over which they have no control, such as bad teaching, bad luck. যখন আমরা পরীক্ষাতে পাশ করি, সাকসেস পাই, তখন আমরা বলি যে আমার নিজস্ব অনেক এফোর্ট ছিল, আমার অনেক এবিলিটিস ছিল, তাই জন্য আমি পরীক্ষাতে ভালো মার্কস করতে পেরেছি। কিন্তু যখন আমরা পরীক্ষাতে ভালো মার্কস পাই না, তখন আমরা বিভিন্ন ধরনের রিজনস বার করি। পরীক্ষাতে কোশ্চেনটা খুব টাফ ছিল, আমাদেরকে খুব ভালো করে পড়ানো হয়নি, আমার ভাগ্যটাই খারাপ, তো এই বিভিন্ন ধরনের মানে ফ্যাক্টরসগুলোকে কিন্তু আমরা টেনে টেনে আনতে থাকি। সেখানে কিন্তু আমরা এফোর্ট বা আমাদের এবিলিটি নিয়ে খুব একটা কথা বলি না। তো সেটাই এখানে মূলত বলা হয়েছে, বা এই থিওরির মূল কথাই সেটা। এবারে আমরা দেখব যে এই থিওরিটার তো 4টে ফ্যাক্টরস আছে, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম। একটা হচ্ছে অ্যাবিলিটি, এফোর্ট, টাস্ক ডিফিকাল্টি এবং লাক। সো এখন আমরা দেখব যে অ্যাট্রিবিউশন থিওরি 3 স্টেজ মডেল কি। সো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দ্য পারসন মাস্ট পারসিভ অর অবজার্ভ দ্য বিহেভিয়ার। সেই একজন শিক্ষার্থী বা একজন মানুষ, সে কিন্তু তার নিজের বিহেভিয়ার এবং অন্যদের বিহেভিয়ারকে সে কিন্তু পারসিভ করতে পারে এবং অবজার্ভও করতে পারে। কি করে করছে? ধরো একটা এক্সাম হচ্ছে, সো এক্সামে ও দেখছে যে ম্যাথসে কিছু মানুষ ভালো রেজাল্ট করেছে, কিছু মানুষ খারাপ রেজাল্ট করেছে। যারা ভালো রেজাল্ট করেছে তাদের প্রতি তার একটা ভালো মনোভাব রয়েছে, আমি অ্যাজিউমই করে নিয়েছি যে সবসময় ভালো মনোভাবই থাকবে। এবং অন্যদিকে যারা ভালো, ধরো অঙ্কে খারাপ রেজাল্ট করেছে, কোনো রকম বাজে মনোভাব কিন্তু নেই, এবং সে নিজে যদি সেখানে ভালো রেজাল্ট না করতে পারে, তো অঙ্কের ওই বাজে নাম্বারের জন্যই হতে পারে বা যে কোনো কারণেই হতে পারে, সে নিজেকে অঙ্ক থেকে অনেকটা দূরে সরিয়ে রাখছে, বা তার মনে হচ্ছে সে অঙ্কে ভালো পারফর্ম করতে পারে না। একটা ধারণা, একটা বিহেভিয়ার তার মধ্যে তৈরি হচ্ছে এবং সে সেটাকে অবজার্ভ করতে পারছে, পারসিভ করতে পারছে। সেকেন্ডলি, then the person must believe that the behavior was intentionally performed. কিছু কিছু সময় তারা মনে করছে সেই স্টেজে এসে যে আমি একজন শিক্ষার্থী, সে ধরো এক্সাম দিয়েছে, এক্সামে সে ম্যাথসে ভালো নাম্বার পায়নি, তখন সে কী করেছে, বিভিন্ন ধরনের যুক্তি নিয়ে আসার চেষ্টা করছে এবং সেই যে সেগুলোকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, বা ইন্টেনশনালি সেগুলোকেই পারফর্ম করার চেষ্টা করছে যে বিভিন্ন ধরনের কোনো সমস্যা থাকার জন্য আমি এটাতে ভালো কিছু করতে পারিনি। এবং থার্ড স্টেজ হচ্ছে দেন দ্য পারসন মাস্ট ডিটারমাইন ইফ দে বিলিভ দ্য আদার পারসন ওয়াজ ফোর্সড টু পারফর্ম দ্য বিহেভিয়ার। সে কী করছে, অন্য মানুষকে ফোর্স করছে যে এমন এক মানে সে তার সাফল্য বলো বা ব্যর্থতাই বলো, তার জন্য সে এমন কিছু কারণকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যেগুলো কিনা অন্যদের আচরণকেও প্রভাবিত করছে, জোর করে প্রভাবিত করছে। এবং সেখানে কি হচ্ছে, সে মনে করছে যে আমার একটা এক্সামে আমি পাশ করতে পারিনি, তো আমাকে যিনি শিখিয়েছিলেন, যেই টিচার শিখিয়েছিলেন, উনি আমাকে ঠিক করে শেখাতে পারেননি, উনি আমাকে ভুলভাল ওয়েতে শিখিয়েছেন, উনি আমাকে ঠিকমতো শেখাননি, উনি আমাকে ঠিকমতো বোঝাতে পারেননি, তার জন্য আমি অঙ্কটা বুঝতে পারিনি বা সলিউশন করতে পারিনি, তাই জন্য আমার রেজাল্ট খারাপ হয়েছে। তো এই হচ্ছে 3টে স্টেজের ব্যাপার আর কি। এই মডেলের মধ্যে 3টে স্টেজ আছে। আমি আগেই বলেছিলাম এই মডেলে 4টে ইম্পর্টেন্ট ফ্যাক্টরস রয়েছে। একটা হচ্ছে এবিলিটি, এফোর্ট, টাস্ক ডিফিকাল্টি এবং লাক, এবং এটা সম্পর্কে আমরা কিন্তু এখন ইন ডিটেইল পড়বো। তো চলো শুরু করি। 3টে ক্যাজুয়াল ডাইমেনশনস রয়েছে, 4টে ফ্যাক্টরস বলেছি, আর 3টে হচ্ছে ক্যাজুয়াল ডাইমেনশন বলেছি। কি কি আছে ক্যাজুয়াল ডাইমেনশন? ফার্স্টে রয়েছে লোকাস অফ ক্যাজুয়ালিটি, সেটা ইন্টারনালও হতে পারে, এক্সটার্নালও হতে পারে। লোকাস অফ ক্যাজুয়ালিটি কি? কোনো যে ধরো সাকসেস বা ফেলিওরসের যাই কারণ হোক না কেন, কিছু কিছু সময় সেই ইন্ডিভিজুয়ালের মধ্যেই সেটা দেখতে পাওয়া যায়, আবার কিছু কিছু সময় সেটা মানে বাইরে হয়, মানে ইন্ডিভিজুয়ালসের মধ্যে সেটা হয় না। তো সেটা ইন্টারনাল বা এক্সটার্নাল দু ধরনের কজই হতে পারে, সেটাই হচ্ছে লোকাস অফ ক্যাজুয়ালিটি। 2 নম্বর যে ডাইমেনশন সেটা হচ্ছে স্টেবিলিটি, যে স্টেবল কি আনস্টেবল, মানে তুমি যে কারণটাকে নির্ধারণ করেছো সেটা পার্মানেন্ট না সেটা টেম্পোরারি, সেটা স্টেবল না সেটা আনস্টেবল।
আর থার্ডলি হচ্ছে কন্ট্রোলেবিলিটি, সেটা হচ্ছে কন্ট্রোলেবল অর আনকন্ট্রোলেবল। তুমি যে কজটাকে ধরেছো, নির্ধারণ করেছো, সেটা ইন্ডিভিজুয়ালরা কন্ট্রোল করতে পারছে না ইন্ডিভিজুয়ালরা কন্ট্রোল করতে পারছে না। কোন জিনিসগুলোর উপরে ইন্ডিভিজুয়ালের একটা কন্ট্রোলিং পাওয়ার থাকে? তার স্কিল, তার এবিলিটি, তার এফর্টের ওপরে। কিন্তু অ্যাপটিটিউড বলো বা অন্যদের মুড বলো, অন্যদের অ্যাকশনস বলো বা আমার লাকের ওপরে আমার কিন্তু কোনো কন্ট্রোল নেই। সো সেটা হচ্ছে আনকন্ট্রোলেবল থিং। আশা করি বুঝতে পারলে তিনটে ক্যাজুয়াল ডাইমেনশন। এবার আমরা চলে যাব উইনার্স অ্যাট্রিবিউশন থিওরিটাকে, এটাকে আমরা একটু একটা ছক করে পড়েছি, আর কিছুই না, জাস্ট দেখিয়েছি তোমাদেরকে। 3 নম্বর যে ডাইমেনশনটা তোমাদেরকে বললাম যে কন্ট্রোলেবিলিটি, সেটা এখানে দেখো মিসিং রয়েছে, কারণ সেটা আসছি আমি সেই পার্টটা নিয়েও। এখানে মূলত দুটো নিয়েই রয়েছে, একটা হচ্ছে প্রথমটা লোকাস অফ ক্যাজুয়ালিটি, আর সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে স্টেবিলিটি। স্টেবিলিটির দুটো পার্ট, স্টেবল, আনস্টেবল, আর 4টে ফ্যাক্টর। এবিলিটি আর এফোর্ট যেটা, সেটা কিন্তু স্টেবল এবং ইন্টারনাল, ইন্ডিভিজুয়ালের মধ্যেই থাকে। কিন্তু টাস্ক ডিফিকাল্টি এবং লাক যেটা, সেটা কিন্তু এক্সটার্নাল একটা ফ্যাক্টর। টাস্ক ডিফিকাল্টি স্টেবল, কিন্তু এক্সটার্নাল একটা ফ্যাক্টর, যে এক্সামের পেপার কঠিন হয়েছে বা কিছু করতে পারেনি। কিন্তু লাক পুরোটাই এক্সটার্নাল এবং আনস্টেবল, ওটার কিন্তু স্টেবিলিটি নেই, কন্ট্রোলিং পাওয়ার নেই। এবার আমরা চলে যাচ্ছি এই কতগুলো পুরো ইন ডিটেল ডিসকাশনে। দেখো, স্টেবিলিটি আমি বলছিলাম যে স্টেবিলিটি বেসিক্যালি রেফার করেছে ডিগ্রি অফ পারফরমেন্স অ্যাসোসিয়েটেড উইথ অ্যান অ্যাট্রিবিউশন ফ্যাক্টর, মানে কতটা স্টেবল, তার কতটা ডিগ্রি অবধি সেটা স্টেবল। এবার স্টেবল ফ্যাক্টর যেটা বলছিলাম, এবিলিটি হচ্ছে স্টেবল ফ্যাক্টর, কারণ সেটা পার্মানেন্ট এবং সেটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। আর লাক যেটা, সেটা হচ্ছে আনস্টেবল ফ্যাক্টর, সেটা টেম্পোরারি এবং তুমি সেটাকে চেঞ্জ করতে পারো, মানে চেঞ্জ করতে পারো। অ্যান্ড দেন যেটা, সেটা হচ্ছে আনকন্ট্রোলেবল। আসছে কন্ট্রোলেবিলিটি কেন ওখানে ছিল না, সেটা আমি তোমাদেরকে বলবো। এখানে দেখো অ্যাট্রিবিউশন রিট্রেনিং, মানে হচ্ছে যে আমার যে পারফরমেন্সটাকে আমি ইমপ্রুভ করার চেষ্টা করছি, সেখানে মূলত আমরা ফোকাস করি কোথায়? আমরা যেখানে ব্যর্থ হয়েছি তার রিজনগুলো কী কী, সেই রিজনগুলোর ওপরে, মানে আমার পারফরমেন্সটা ইমপ্রুভ হবে কখন? আমি যেখানে ফেলিওর হয়েছি সেখানে আমার যে রিজনগুলো, সেগুলোকে আমি ফোকাস করব। তো সেগুলো যদি ইন্টারনাল হয়, আমি চেঞ্জ করার চেষ্টা করব। আনস্টেবল, ঠিক আছে, এবং কন্ট্রোলেবল ফ্যাক্টরস, মানে মূলত ফেলিওরসের যে রিজনগুলো থাকে মূলত ইন্টারনাল হয়, অনেক সময় আনস্টেবল তো থাকেই। আর কন্ট্রোলেবল ফ্যাক্টরস যদি হয়, তাহলে আমি সেগুলোকে মানে কন্ট্রোল করে আমি আমার পারফরমেন্সটাকে ইমপ্রুভ করতে পারি। কিন্তু যদি সেটা এক্সটার্নাল হয়, সেটা যদি আনকন্ট্রোলেবল ফ্যাক্টরস হয়, তাহলে কিন্তু আমি আমার পারফরমেন্সটাকে ঠিক করতে পারবো না, মানে আমি যে ফেলিওরটা করে হয়েছি, তো ফেলিওরটাকে ঠিক করে আমি সাকসেসের পথে যেতে পারবো না। থার্ড ডাইমেনশন যেটা ছিল, সেটা হচ্ছে কন্ট্রোলেবিলিটি, সেটা অ্যাট্রিবিউশন মডেলে আছে, বাট ওটা ওই অ্যাট্রিবিউশন রিট্রেনিংয়ের জন্য কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে না। এবারে আমরা দেখব যে লোকাস অফ ক্যাজুয়ালিটি, যেটা আমরা পড়ছিলাম, ইন্টারনাল ফ্যাক্টরস, ইন্টারনাল এক্সটার্নাল দুটোই রয়েছে, সেগুলো কী কী। ইন্টারনাল ফ্যাক্টরসের মধ্যে তো আমি প্রথমেই বলেছি যেগুলো যে কজগুলো ইন্ডিভিজুয়ালের মধ্যেই আছে, যেরকম ধরো এবিলিটি এবং যেটা আমি বলছিলাম যে এফর্ট। এবিলিটি মানে কি? দ্য লার্নার ডাজ নট এক্সারসাইজ মাচ ডিরেক্ট কন্ট্রোল, মানে তার নিজের ট্যালেন্ট, ঠিক আছে। এফর্ট হচ্ছে দ্য লার্নার ক্যান এক্সারসাইজ আ গ্রেট ডিল অফ কন্ট্রোল, ফর এক্সাম্পল দ্য অ্যামাউন্ট অফ স্টাডি পুট ইনটু আ টাস্ক, এটা কিন্তু এফর্ট। এবং তার যে ট্যালেন্ট, সেটা হচ্ছে তার এবিলিটি। এগুলো ইন্টারনাল, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ডিফার করে। এক্সটার্নাল ফ্যাক্টরস কী কী লোকাস অফ ক্যাজুয়ালিটির মধ্যে? 4টে ফ্যাক্টরস, এবিলিটি, এফর্ট, টাস্ক ডিফিকাল্টি এবং লাক, এই 4টেই কিন্তু লোকাস অফ ক্যাজুয়ালিটির মধ্যে রয়েছে। টাস্ক ডিফিকাল্টি হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরস, ইট ইজ বিয়ন্ড দ্য লার্নার্স কন্ট্রোল। ধরো ইনহারেন্ট চ্যালেঞ্জ অফ আ প্রবলেম, ধরো কোনো একটা প্রবলেম অ্যারাইজ হয়ে গেছে, সেখানে লার্নার্সের কিছু করার নেই, তো সেক্ষেত্রে যেই ফ্যাক্টরসটা কাজ করছে আমার রেজাল্টটা খারাপ বা ভালো হওয়ার জন্য, সেটা হচ্ছে টাস্ক ডিফিকাল্টি। আর হচ্ছে লাক, সো লাক হচ্ছে দ্য লার্নার এক্সারসাইজেস ভেরি লিটল কন্ট্রোল, কোনো রকমই কন্ট্রোল নেই,
কারণ আমরা মানে ধরো একটা র্যান্ডাম এখানে ফর এক্সাম্পল আমি দিয়েছি যে র্যান্ডাম ইভেন্ট দ্যাট ইনফ্লুয়েন্সেস দ্য আউটকাম। ধরো একটা কিছু হয়েছে এবং তোমার যে আউটকাম সেটাকে ইনফ্লুয়েন্স করেছে, সেটা হয়তো খারাপ হয়ে গেছে। কখনো কখনো লাকের জন্য ভালোও হয়, কখনো কখনো লাকের জন্য খারাপও হয়। তো সেগুলো এক্সটার্নাল ফ্যাক্টর। সেটা সাকসেস বা ফেলিওর্সের সাথে রিলেশন তো অবশ্যই আছে, কিন্তু এক্সটার্নাল ফ্যাক্টরের ওপরে আমাদের কোনো রকম কোনো কন্ট্রোল নেই, তো আমরা জানি না যে কি হবে। এখানে আমরা এক্সাম্পলটা শেয়ার করছি যেটা আমি বহুক্ষণ ধরে বলছি আর কি। দ্য স্টুডেন্ট who passed an exam might attribute their success to hard work, obviously সেটাই হচ্ছে এফর্ট অর দ্য ন্যাচারাল এবিলিটি, তার ট্যালেন্ট, ইনেট ট্যালেন্ট, এবং সেটা ইন্টারনাল এবং স্টেবল। আর সেকেন্ডলি হচ্ছে স্টুডেন্ট হু ফেলস অ্যান এক্সাম মাইট অ্যাট্রিবিউট দেয়ার ফেলিওর ল্যাক অফ এফর্ট, অবভিয়াসলি এফর্ট দেখো, এফর্ট তো ইন্টারনালি কিন্তু আনস্টেবল ওখানে, কারণ কিছু কিছু সময় যদি আমি এফর্টটাকে একটু ল্যাক করে যাই তো আমার এক্সামটা তো অবভিয়াসলি খারাপ হবে। অর দ্য ডিফিকাল্টি অফ দ্য এক্সাম, ডিফিকাল্টি অফ দ্য এক্সাম কিন্তু টাস্ক ডিফিকাল্টি, যে তোমার যে টাস্কটা সেটা একটু যদি ডিফিকাল্ট হয়ে যায় তোমার জন্য তো সেক্ষেত্রে তো তুমি ফেলিওর হবেই। তো সেটা এক্সটার্নাল, কিন্তু সেটা স্টেবল, কিন্তু সেটা আনস্টেবল কিন্তু নয়। ঠিক আছে, এবারে আমরা যাচ্ছি যে এই যে সাকসেস এবং ফেলিয়ার্সের কী কী রিজন রয়েছে। এক্সটার্নাল ফ্যাক্টরস তো আমরা অনেকগুলোই পড়েছি, এবং এই যে লাক বলো বা আমাদের টাস্ক ডিফিকাল্টি বলো, এগুলো বেসিক্যালি আমাদেরকে সাহায্য করছে কোথায় না, মেনটেন করতে আমাদের কনফিডেন্স, আমাদের সেলফ এস্টিম, আমাদের মোটিভেশনটাকে সাস্টেন করতে, বা আমাদের প্রাইড বা কনফিডেন্সটাকে রিস্টোর করতে। ঠিক আছে, আর ইন্টারনাল যে ফ্যাক্টরসগুলো রয়েছে সেগুলো মূলত আমাদেরকে সাকসেসের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রিইনফোর্স করতে থাকে, আমাদের কনফিডেন্সটাকে বাড়িয়ে দেয়, আমাদের পরবর্তীতে ফিউচারে যেন আমরা আরও ভালো করতে পারি, আরও দুর্দান্ত মার্কস পেতে পারি, দুর্দান্ত রেজাল্ট করতে পারি, সেদিকে আমাদেরকে সাহায্য করে। সো এক্সটার্নাল এবং ইন্টারনাল দুটো ফ্যাক্টরসেরই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ সবাই কিন্তু আমাদেরকে সাহায্য করেছে, আমাদের অ্যাচিভমেন্ট করার একটা এক্সপেক্টেন্সি সবগুলোকে কিন্তু বাড়িয়ে দেয়। হাই অ্যাচিভার্স যারা হয়, যারা সব কিছু মানে খুব ভালোভাবে অ্যাচিভ করতে যারা চায়, তারা সবসময় অ্যাডপ্ট করে একটা অ্যাট্রিবিউশন বায়াস। সেটা কি? অ্যাট্রিবিউশন বায়াসের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে ইন্টারনাল, মানে দুটো জিনিস বলতে আমি বলতে চাইছি যে সেই জিনিসটা ইন্টারনাল হবে, সেটা হচ্ছে সাকসেস, আর এক্সটার্নাল যেটা বাইরে সেটা হচ্ছে ফেলিওর। তাদের কাছে সাকসেস যেটা সেটা পুরোটাই ইন্টারনাল, ফেলিওর যদি হয় সেটা এক্সটার্নাল। আর যারা লো অ্যাচিভার্স হয় তারা অ্যাডপ্ট করে অ্যাভয়েডেন্স বিহেভিয়ার, যে আমি প্রথম স্টেজে বলেছিলাম না যে অঙ্কটা যদি কেউ ফেল করে সো দেন কি হবে, তার ভীতি জন্মাবে এবং সে অঙ্ক থেকে নিজেকে দূরে সরিয়ে নেবে, অ্যাভয়েড করবে। সো তারা হচ্ছে লো অ্যাচিভার্স, তারা অ্যাভয়েডেন্স একটা বিহেভিয়ার। তো তার ভেতরে কি থাকছে যে আমি ফেলিওর যেটা সেটা হচ্ছে ইন্টারনাল, যে আমি আমার ভীতি, আমি ভয় পেয়ে গেছি, আমি আর যাব না ওখানে। আর এক্সটার্নাল বাইরের যেটা থাকছে সেটা হচ্ছে সাকসেস। পুরো উল্টে যাচ্ছে বিষয়টা, তাই না? এইভাবে এত ছোট ছোট করে দেখো, বিষয়টা কিন্তু খুবই ছোট, ঠিক আছে, টপিকটা অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু আমি এত ডিটেলে এইভাবে তোমাদের সামনে শেয়ার করেছি বিকজ তোমাদের এক্সামে কিন্তু কোনো বড় প্রশ্ন আসবে না, তোমাদেরকে দেওয়া হবে এমসিকিউজ, এবং এমসিকিউজে এই ভেতর থেকে ছোট 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 টপিকের ওপর বেস করেই কিন্তু এমসিকিউজ হয়, তাই না? তো সেইগুলোকে তোমাদেরকে কারেক্ট করতে হবে না, তো শুধু থিওরিটা জানলে কিন্তু হবে না। এই ছোট ছোট জিনিস, অ্যাট্রিবিউশন বায়াস, অ্যাভয়েডেন্স বিহেভিয়ার, সেখানে কি কি ধরনের ফ্যাক্টরস কিভাবে কাজ করছে, এই প্রত্যেকটা ছোট ছোট জিনিস কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, তাই এইভাবে এত ডিটেলিংয়ের সাথে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। এবং বলছি আরও একবার যে যদি ভালো লাগে, যদি মনে হয় এই ছোট ছোট যে তোমাদেরকে ডিটেলগুলো আলোচনা করি বা ডিসকাস করি সেক্ষেত্রে তোমাদের ফিউচারে যে কোনো এক্সামে তোমাদের হেল্প হয়, তাহলে প্লিজ আমাকে একটু জানিও, সেটা আর কিচ্ছু না। আর যদি পারো তাহলে একটু লাইক করো, প্রয়োজনীয় মানুষদের সাথে শেয়ার করো, আর পারলে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা, আর তো কিছু বলার নেই। তো চলো আমরা নেক্সট স্লাইডে যাই। সো নেক্সট স্লাইডে দেখো আমরা রিজনগুলো জানলাম, এবারে আমরা জানবো হচ্ছে এফেক্টস। এই যে ফেল করছি বা সাকসেস হচ্ছে তা সেখানে তার প্রভাবটা কী পড়ছে।
দেখো, ফিলিংস সাচ এস shame and pride will increase or decrease depending on failures and success. তুমি যদি তোমার কি বলবো, তুমি যদি প্রাইড এবং শেম এই দুটো জিনিসে তোমার সেটা যদি বাড়ে বা কমে, সেটা মূলত ডিপেন্ড করবে কিসের ওপরে? তোমার ফেলিওরের ওপরে বা তোমার সাকসেসের ওপরে। এবং ইন দ্য ফিউচার দ্য পারফর্মার মে এক্সপেক্ট ফেলিওর্স অর সাকসেস উইচ কুড বি গুড অর ব্যাড ডিপেন্ডিং অন দ্য পার্সোনালিটি। অবশ্যই ফিউচারে তার যে ভালো বা খারাপ যাই হোক না কেন, সেগুলো কিন্তু তার পার্সোনালিটির ওপরে ডিপেন্ড করে। দেখো, ফেলিওর হলে একরকম পার্সোনালিটির ওপর এফেক্ট করে ফিউচারে, যদি সাকসেস হয় তাহলে তো খুবই ভালো হয়। আর থার্ডলি যেটা, সেটা হচ্ছে যে মোটিভেশনকে, অবশ্য করে এই মোটিভেশনকে ডিক্রিজ বা ইনক্রিজ করতে সাকসেস আর ফেলিওর সাহায্য করছে। তাহলে রিজনসগুলো গেল। আর আমরা এই সাফল্য বা ব্যর্থতার প্রভাব কোন কোন বিষয়গুলোর উপরে পড়ছে সেটা নিয়েও আমরা অলরেডি আলোচনা করলাম। এবারে আমরা দেখব যে এই অ্যাট্রিবিউশন থিওরি যে ফ্যাক্টরসগুলো বা এই যে সাকসেস বা ফেলিয়ার্স, সেটা মোটিভেশন, আমি অলরেডি বলেছি মোটিভেশন বা ইমোশনের ওপরে কিভাবে ইম্প্যাক্ট ফেলছে। এখানে দেখো, অ্যাট্রিবিউশনস মূলত ইনফ্লুয়েন্স করেছে কোনগুলোকে, যে হাউ পিপল ফিল অ্যাবাউট দেয়ার সাকসেসেস অ্যান্ড ফেলিয়ার্স। যে একটা সাকসেস বা সাফল্য বা ব্যর্থতা যাই আসুক না কেন জীবনে, পিপলরা কি ফিল করছে, তারা ভালো ফিল করছে না তারা খারাপ ফিল করছে, তো এটাই মূলত ইনফ্লুয়েন্স করছে তো অ্যাট্রিবিউশনস। সো অ্যাট্রিবিউটিং, ফর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি অ্যাট্রিবিউটিং সাকসেস টু এবিলিটি। দেখো ব্র্যাকেটে কি লেখা আছে, ইন্টারনাল অ্যান্ড স্টেবল ক্যান লিড টু প্রাইড, অলওয়েজ এটা তো ট্রু। while attributing failure to the lack of এফোর্টটা কিন্তু ইন্টারনাল, তাই না, কিন্তু আনস্টেবল, মাইট লিড টু মোটিভেশন টু ট্রাই হার্ডার। তো সাকসেস যদি আমার হয় তাহলে আমি তো প্রাইড হবই, কিন্তু আমার যদি ফেলিওর হয় আমাকে আরও ভালো করে আমার যে এফোর্টের ল্যাক আছে সেটাকে কাটিয়ে উঠে আমাকে আরও ভালোভাবে চেষ্টা করতে হবে। অ্যাট্রিবিউটিং ফেলিওর টু লো এবিলিটি, এবার এই যে ফেলিওর তার জন্য কি আসছে, লো এবিলিটি আসছে। সো লো এবিলিটিটা কিসের মধ্যে পড়ছে, এবিলিটি পড়ছে ইন্টারনাল এবং স্টেবল। এই লো এবিলিটি মাইট লিড টু ফিলিংস অফ হেল্পলেসনেস অ্যান্ড লো সেলফ এস্টিম, যেটা আমি শেম হচ্ছিল, আমি ভীত হয়ে যাচ্ছিলাম, আমি নিজেকে ওই জায়গাটা থেকে সরিয়ে রাখছিলাম, আমার সেলফ এস্টিম, নিজের প্রতি নিজের বিশ্বাস কমে যাচ্ছিল, নিজের প্রতি নিজের কনফিডেন্স কমে যাচ্ছিল, আমি হেল্পলেস হয়ে যাচ্ছিলাম, যে আমি কী করব বুঝতে পারছি না। Attribution theory has application in various fields including education, sports, psychology and healthcare. সব ক্ষেত্রেই রয়েছে। তো আমরা যেহেতু এডুকেশনের পার্টটা নিয়ে আলোচনা করছি তাই জন্যই তোমাদের সাথে এটাই শুধু ডিসকাস করছি। এবারে আমরা যেই অ্যাপ্রোচটা, একই অ্যাপ্রোচ তাও ক্লাসরুম অ্যাসপেক্টে একবার বলে রাখছি। An attributional approach to classroom behavior can address expectancy of success and effects including pride, guilt, shame and self-esteem. It also always for predictions about reactions to success and failures. When usually successful students fail, they often make internal controllable attribution, right? When the students attribute failures to stable, uncontrollable causes, they will appear unmotivated, depressed, helpless. Apathy is a logical reaction to failures. যখন তুমি সাকসেসফুল একটা স্টুডেন্ট ফেল করে যায় তখন সে সবসময় ইন্টারনাল এবং কন্ট্রোলেবল অ্যাট্রিবিউশনসগুলো তৈরি করে, কিন্তু যখন কোনো স্টুডেন্ট ফেল করে না তখন সে কিন্তু সবসময় তার যে কারণগুলো থাকে সেগুলো হচ্ছে স্টেবল এবং আনকন্ট্রোলেবল থাকে, যেগুলোর ওপরে তার কোনো রকম কোনো কন্ট্রোলিং পাওয়ারই নেই। তো অবভিয়াসলি যেটা হাতে আমার নেই সেটার জন্য আমি যদি না পাই বা সেটার জন্য যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে তো আমি ডিমোটিভেটেড হবই বা ডিপ্রেসড হবই। তো when teacher assume the students failure attributable to factors beyond their control, so they will approach students with empathy. Okay, if failures is attributed to controllable factors, teachers will not show the empathy.
যদি কন্ট্রোলেবল ফ্যাক্টরস, তুমি যদি যেখানে তোমার কন্ট্রোল ছিল সেই কারণে তুমি যদি ফেল করে যাও, সেখানে টিচাররা কখনোই তোমাকে এমপ্যাথি দেখাবে না। কিন্তু যদি দেখা যায় যে তোমার এই খারাপ রেজাল্টের জন্য তোমার কোনো হাত নেই বা তোমার কন্ট্রোলে কিছু ছিল না, সেখানে কিন্তু টিচাররা অবশ্যই অলওয়েজ স্টুডেন্টদের সাথে যে বিহেভিয়ারটা করবে সেখানে এমপ্যাথি থাকবে। when a teacher helps to us when a teacher helps to a student, it is considered as a lack of ability by other students. আদার ফ্যাক্টরস দেখো, চিলড্রেনদের অ্যাট্রিবিউশনের ক্ষেত্রে শুধু লাক আর টাস্ক ডিফিকাল্টি তো থাকে না, এছাড়াও প্রচুর ফ্যাক্টরস আছে ক্লাসরুম সিনারিওতে। সেখানে হচ্ছে পাস্ট পারফরমেন্সেস, কালচার, জেন্ডার, টিচার্স অ্যাটিটিউডস, বিহেভিয়ার্স, এগুলো সবই কিন্তু ডিপেন্ড করছে। আর এই অ্যাট্রিবিউশন থিওরির অ্যাডভান্টেজ কোনগুলো? এটা এই যে যারা হাই অ্যাচিভার্স আর যারা লো অ্যাচিভার্স, তাদের যে মোটিভেশনের যে পাওয়ার, সেটার মধ্যে একটা ডিফারেন্স করতে কিন্তু হেল্প করে। কারণ আমরা ওখানে দেখছিলাম হাই অ্যাচিভার্সরা, লো অ্যাচিভার্সরা কোন ধরনের জিনিসকে অ্যাডপ্ট করবে, সেখান থেকে তাদের মোটিভেশনের লেভেল বা পাওয়ারটাও আলাদা হবে, তো ডিফারেন্স করতে হেল্প করে। তো দেখো এখানে লেখাই আছে, হাই অ্যাচিভার্স উইল অ্যাটেম্প্ট রাদার দ্যান ইভেড রেসপন্সিবিলিটিস রিলেটেড টু প্রসপেরিং, and high achievers believe that the failure is considered to be caused by bad luck and it is not their fault. Attribution theory raises obviously self-confidence. It helps to convert avoidance behavior to approach behavior. আমাদের প্রথম স্টেজটাতে কি ছিল, যে আমরা ওই যেই এক্সামে খারাপ করেছি সেখান থেকে দূরে সরে আসবো। তো এই যে দূরে সরে আসবো, এই বিহেভিয়ারটাকে আমরা কি বলছিলাম, যারা লো অ্যাচিভার তাদেরকে বলছিলাম অ্যাভয়েডেন্স বিহেভিয়ার। সেই অ্যাভয়েডেন্স বিহেভিয়ার থেকে আমাদেরকে অ্যাপ্রোচ বিহেভিয়ারে মুভ করতে সাহায্য করছে অ্যাট্রিবিউশন থিওরি। তোমাকে বলছি যে তোমার যেখানে ল্যাকিং আছে সেগুলোকে ঠিক করে তুমি চেষ্টা করো, তুমি নিশ্চয়ই সাকসেস পাবে। এবং এটা এনকারেজ করেছে মাস্টারি ওরিয়েন্টেশন within an individuals. And lastly, attribution theory will promote lifelong sport participation. এটা বেসিক্যালি রিলেটেড টু দ্য স্পোর্টস ফিল্ডের জন্য। আর উইকনেস কি? ফান্ডামেন্টাল এরর বা করেসপন্ডেন্স বায়াসনেস রয়েছে, যে tendency to underestimate the influence of the external factors and overestimate the influence of the internal factors। মানে বারবার বলছি, এক্সটার্নাল ফ্যাক্টরও থাকতে পারে, ইন্টারনাল ফ্যাক্টরও থাকতে পারে। সো এখানে কি করা হচ্ছে, ফান্ডামেন্টাল এরারের ক্ষেত্রে বা বায়াসনেসের ক্ষেত্রে যেটা করা হয়, যে এক্সটার্নাল ফ্যাক্টরসগুলোকে বেশি করে আন্ডার এস্টিমেট করছে, যে ওগুলো কিছু করতে পারবে না, তুমি তোমার এবিলিটি, তোমার এফোর্ট দিয়ে দাও, তাহলে তুমি সব ভালো হবে। আর ইন্টারনাল ফ্যাক্টরসগুলোকে ওভার এস্টিমেট করে দিচ্ছে। তাতে কি হচ্ছে, একটা এরর তৈরি হচ্ছে, একটা ভুলভাল জায়গা তৈরি হয়ে যাচ্ছে। প্রথমত তারা মানুষদেরকেই ব্লেম করছে, সিচুয়েশনকে ব্লেম করছে না। আর সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে সেলফ সার্ভিং বায়াস। ইট ইজ দ্য টেন্ডেন্সি ফর দ্য ইন্ডিভিজুয়ালস টু attribute their own successes to internal factors while putting the blame for failures on external factors। মানে এমন একটা টেন্ডেন্সি, এমন একটা বায়াসনেস আছে এই থিওরি, যে ইন্ডিভিজুয়ালসরা তাদের যে নিজেদের সাকসেসগুলো যখনই হয় তখন তারা সমস্ত কিছু দেয় তো ইন্টারনাল ফ্যাক্টরস, আমার এবিলিটি, আমার এফোর্ট ভালো আছে বলেই হয়েছে। আর যখনই তারা ফেলিওর হয়ে যায় তখনই তারা আমার লাক খারাপ, আমার টাস্ক ডিফিকাল্টি ছিল, এইগুলোর ওপরে, এক্সটার্নাল ফ্যাক্টরসগুলোর ওপরে জোর দেয়। মানে তারা অলওয়েজ, যখনই তারা মনে করে যে তারা সাকসেস পাচ্ছে তার মানে নিজেদের জন্য পাচ্ছে, যখনই তারা সাকসেস পাচ্ছে না তখনই মনে করছে বাইরের অন্য যে কোনো কিছুর জন্য হচ্ছে। তো অবভিয়াসলি সেটা ঠিক না, সেটাকেই আমরা সেলফ সার্ভিং বায়াস বলছি। তো এগুলো হচ্ছে এই অ্যাট্রিবিউশন থিওরির আমরা ডিসঅ্যাডভান্টেজ বা উইকনেস বলতে পারি। তো আশা করি আমি এতক্ষণ ধরে তোমাদের সাথে ডিসকাস করলাম পুরো অ্যাট্রিবিউশন থিওরিটা, সেখানে তার ফ্যাক্টরস, তার অ্যাজাম্পশনস, তার কি কি ইম্প্যাক্ট করছে মোটিভেশনের ওপরে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের সেই ডিসকাশনে কোনো রকম কোনো টপিকে বা কোনো বিষয়ে অসুবিধে হবার কথা নয়। যদি কোথাও কোনো অসুবিধা হয়
তাহলে প্লিজ ভিডিওর কমেন্ট সেকশানে শেয়ার করো, তাহলে আমি তোমাদের সেই কমেন্টের রিপ্লাই করে দেব। আর যদি পার্সোনালি কারোর কোনো টপিক সম্পর্কে জানার ইচ্ছে থাকে বা কোনো জিনিস যদি তোমাদের ক্লিয়ার করার ইচ্ছে থাকে পার্সোনালি, তাহলে অবশ্য করেই স্ক্রিনে যে ইমেল অ্যাড্রেসটা আমি মেনশন করেছি সেই মেল অ্যাড্রেসে মেল করো, তাহলে আমি অবশ্যই তোমাদের সেই কোয়েরিজগুলো রিপ্লাই করে দেব। এরকম বেশ কিছু কোয়েরিজ আসে, আমরা চেষ্টাও করি সেগুলোকে রিপ্লাই করে দেওয়ার যতটা তাড়াতাড়ি করা যায়। হয়তো কখনো কখনো লেট হয়ে যায়, তাও বলছি তোমরা প্লিজ কোয়েরিগুলোকে সাবমিট করে রেখো, আমরা নিশ্চয়ই আমাদের সময় মতন দেখে নেব। আর তোমরা সকলে ভীষণ ভালো থেকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যতটা সহজ করে বলা যায় ততটা সহজ করেই তোমাদের সাথে প্রেজেন্ট করলাম। যদি কোথাও কোনো প্রবলেম থাকে আবারও বলছি প্লিজ আমাদেরকে জানিও, আমরা সেই জায়গাটা তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সকলে ভীষণ ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। চলো টাটা আজকের মতো, বাই।